নমস্কার, আমি তপজা। আপনারা দেখছেন মাধ্যম। আরজিকর কাণ্ড নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন তরুণী চিকিৎসক ধর্ষিতা হয়ে খুন হয়ে যাবার 1 মাসের মধ্যে উৎসবে ফিরতে বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বার পাঁচেক আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের, কিন্তু শর্ত ছিল লাইভ স্ট্রিমিং থাকবে না, হবে না ভিডিওগ্রাফিও। অর্থাৎ ভিতরের কথাবার্তার কোনো প্রমাণ রাখতে চায়নি মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং হয়েছে, পুলিশ কমিশনার বদল হয়েছে, বদল এসেছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের, কিন্তু তারপরেও সমস্যা কিন্তু মেটেনি। এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসেও নাকঘষা খেয়েছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও প্রশ্ন করবেন না বিচারের কি হলো? কোথায় অপরাধীরা? কেন পুলিশ আর আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের জায়গার যাবতীয় প্রমাণ নষ্টের অভিযোগ উঠল? কেন লালবাজারের পুলিশ কর্তাকে বারবার মিথ্যে বলতে হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে? কিসের জন্য এই প্রতারণা? তবে এই প্রতারণা নতুন নয়। এর আগেও একাধিকবার ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, দুষ্টু ছেলে মেয়েদের দুষ্টুমি বা বিরোধীদের চক্রান্ত বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 2011 থেকে 2024 গত 13 বছরে রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা প্রতিদিন বাড়লেও রাজ্যের কোনো থানায় নথিভুক্ত করা হয় না, এবং যে কটা হয় সেক্ষেত্রেও শাস্তির হার গোটা দেশের তুলনায় অনেকটাই কম। 2012 শুরুটা হয়েছিল পার্ক স্ট্রিট দিয়ে। পার্ক স্ট্রিট আর সুজেট জর্ডান সাক্ষী মুখ্যমন্ত্রীর অমানবিকতার ভাষণে। পার্ক স্ট্রিট জানে 5ই ফেব্রুয়ারি রাতে কি হয়েছিল, আর জানেন সেই অপরাধীরা, এবং জানেন সেই সময়ে তদন্তকারী অফিসার দময়ন্তী সেন, যাকে সত্য সামনে আনার জন্য সরিয়ে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্ষিতা হিসেবে নিজের নাম ও পরিচয় প্রকাশ করে সুজেট জর্ডান জানিয়েছিলেন অপরাধ তাদের যারা এই অন্যায় করেছে। কারা তারা? কাদের খান, যিনি পরবর্তীকালে তৃণমূল সাংসদ হওয়া নুসরত জাহানের সেই সময়ের বয়ফ্রেন্ড ছিলেন। এছাড়াও মোহাম্মদ আলী, নাসির খান, রুমান খান ও সুমিত বাজাজ। কাট টু 2024 আরজিকর, আজকের কলকাতা। একজন অন ডিউটি চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার তার নিজের কলেজের সেমিনার রুম থেকে। রহস্যজনক মৃত্যু। পোস্টমর্টেম রিপোর্ট সাফ জানাচ্ছে এটা ধর্ষণ এবং খুন। অধ্যক্ষ মানে মেয়েটির ইমিডিয়েট অভিভাবক ডক্টর সন্দীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন মেয়েটির কি প্রয়োজন ছিল একা সেমিনার রুমে ঘুমোতে যাওয়ার? অথচ এই পৈশাচিক ঘটনা কে বা কারা ঘটালো তার উত্তর দেওয়ার বেলায় তিনি চুপ। এ রাজ্যের আইন বাঁধেন যিনি, মাননীয় মুখ্যমন্ত্রী, মঞ্চে দাঁড়িয়ে নির্যাতিতার মা বাবাকে তাদের সদ্য হারানো সন্তানের ক্ষতিপূরণ হিসেবে বিচার নয় 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তা নিয়েও জল ঘোলা হয়েছে। এখন আরো যা যা সংবাদ সামনে আসছে তাতে স্পষ্ট শাসক প্রশাসক এবং ষড়যন্ত্রের শিকার আরজিকরের নির্যাতিতা। সিবিআই তদন্ত করছে। তাদের দাবি যাবতীয় প্রমাণ লোপাট ও নষ্ট করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী চাপ বাড়াচ্ছেন সিবিআই এর ওপর, দ্রুত তদন্ত শেষ করতে হবে। কিন্তু এখানেই কি শেষ? না, এখানেই শেষ নয়। এর আগে মালদা, কাটোয়া, কাকদ্বীপ, মধ্যমগ্রাম, বর্ধমান, পুরুলিয়া, শান্তিনিকেতন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে নারকীয় অত্যাচারের ভয়াবহতা বেড়েছে, কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে। কটা ঘটনা সামনে এসেছে বলুন? আর যে কটা ঘটনা সামনে এসেছে সেই ঘটনাকে একেবারে যত্ন সহকারে ধামাচাপা দিয়ে ফেলা হয়েছে।
বেশ কিছু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তথা শাসক দলের ভূমিকা দেখে অবাক হতে হয়। প্রশ্ন হচ্ছে, ইস্তেহারে তো গোটা গোটা অক্ষরে নারী সুরক্ষা প্রতিশ্রুতি ইত্যাদি দেন রাজ্য সরকার, তাহলে ক্ষমতায় আসার পর সেই সমস্ত প্রতিশ্রুতি দিনের আলো দেখে না কেন? আসবো সেই প্রসঙ্গে। তার আগে আপনাদের সঙ্গে একটা লিস্ট শেয়ার করি, যেখানে 2012 পার্ক স্ট্রিট থেকে 2024 আরজিকর এবং মধ্যবর্তী আরো কিছু ধর্ষণের ঘটনা আমরা মনে করাচ্ছি। এমন অনেক ঘটনা যা আপনারা অনেকেই হয়তো জানেনই না। ঘটনার ভয়াবহতা তো আপনাদের অবাক করবেই, একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াও জানতে পারবেন। চলুন একে একে সেই লিস্ট খুলে দেখা যাক। শুরুটা বরং শুরু থেকেই হোক। পার্ক স্ট্রিট 2024, 5ই ফেব্রুয়ারি 2012 রাতে কলকাতা শহর। সেই রাতে ধর্ষণ নামের ঝড় লন্ডভন্ড করে দিয়েছিল সুজেটের জীবনটা। সেই ঝড় আছড়ে পড়েছিল সভ্য সমাজের মনেও। 6ই ফেব্রুয়ারি সারা দিন সেই যে টেলিভিশন দেখা শুরু হয়েছিল, পার্ক স্ট্রিট নামটা যেন সেই থেকে একেবারে পাড়ার রাস্তার নাম হয়ে গিয়েছিল। শুধু আমার কিংবা আমার পাশের মানুষের নাম, গোটা রাজ্যের মানুষ সারাদিনে একবার হয়তো বলেই ফেলত পার্ক স্ট্রিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে বললেন সাজানো ঘটনা, তারপর থেকে কোণে সাজানো শব্দটাও এখন সাজানো ঘটনার শব্দের থেকে ফিকে হয়ে গিয়েছে। ওই 2012তেই আরো 2 ঘটনা ঘটে এ রাজ্যের মফস্বলে। চলন্ত ট্রেনে গণধর্ষণ করা হয় এক মহিলাকে। যেহেতু ওই মহিলার স্বামী সিপিআইএম দল করেন, তার এর সঙ্গে সিপিআইএম এর যোগ আছে বলে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। ঘটনাটা ঘটে পার্ক স্ট্রিট কাণ্ডের ঠিক 2 মাসের মাথায়। ফের 2012 সাল, রামপুরহাট রেল স্টেশনের কাছে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। স্টেশন রুম থেকে দুষ্কৃতীরা তাকে টেনে হিঁচড়ে পাশের মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। সেই থেকে শুরু। এরপর 2013 সালের লিস্টটা বেশ লম্বা। 27শে ফেব্রুয়ারি আলিপুরদুয়ারের একটি চা বাগানে এক 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুন করে সেখানকারই শ্রমিক অ্যালবার্ট টেপ্পো। মুখ্যমন্ত্রী বলেন ছোট ঘটনা। অক্টোবর মাসে মুর্শিদাবাদের ফারাক্কাতে 13 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন দুজন দুজনকে চিনত। অক্টোবর মাসেই মুর্শিদাবাদের সুতি থানার বালিয়াপুর গ্রামে 14 বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনা প্রচার করে সরকারকে বিব্রত করা চক্রান্ত করা হচ্ছে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এই 2013 সালে ঘটে হাড়হিম করা কামদুনি কাণ্ড, যার ভয়াবহতা শুনে কার্যত শিউরে উঠেছিলেন সকলে। কলেজ ছাত্রীকে গণধর্ষণ করার পরে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মাওবাদী দেখেছিলেন। 2013 সালের 30শে মে বাগমুন্ডি থানা এলাকার বীরগ্রামে এক কিশোরীকে গণধর্ষণ করে তার যৌনাঙ্গে ব্লেড চালিয়ে দেওয়া হয়। খুনের হুমকি দিয়ে বর্ধমানের মঙ্গলকোটে এক কিশোরীকে বারবার ধর্ষণ করা হয়। কিশোরের সঙ্গে ঘটা ওই নারকীয় অত্যাচারের বিচার পেতে তার কত সময় লেগেছিল জানেন? 6টা বছর। প্রশ্ন হচ্ছে, এত ঘৃণ্য একটা অপরাধের বিচার পেতে এত ঢিলেমি কেন? কোথায় প্রশাসনিক তৎপরতা? সাল 2014 সালের 21শে জানুয়ারি বীরভূম জেলায় এক 20 বছর বয়সী আদিবাসী রমণীকে সালিশি সভায় 13 জন মিলে গণধর্ষণ করে। ভাবতে পারছেন? ভরা সভায় শাসক দল ঘনিষ্ঠদের উপস্থিতিতে নারকীয় অত্যাচার চলেছিল আদিবাসী মেয়েটির উপর। ওই 2014 সালেই কাঁথির সুনিয়া গ্রামে এক মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়। যত বছর এগিয়েছে ততই এই রাজ্যে ধর্ষিতা আর নির্যাতিতা মেয়েদের সংখ্যা বেড়েছে।
বিচারের নামে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া গিয়েছে লবডঙ্কা। কেউ কেউ খুনের হুমকিও পেয়েছেন, কেউ অপমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন। 2015 সালের দিকে একবার তাকানো যাক। নদিয়ার কৃষ্ণনগরে একদল ডাকাতের হানা এবং সেখানে এক খ্রিস্টান নানকে ধর্ষণ করা। মুখ্যমন্ত্রী আঙুল তুলেছিলেন হিন্দু সংগঠনের দিকে। 2015 সালের মে মাসে ঝাড়গ্রামের বেলিয়াদারা থানা এলাকায় এক মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়। 2015 সালের 6ই সেপ্টেম্বর মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুন্ডিগ্রামে ধুলাগড়ের জঙ্গল থেকে উদ্ধার হয় এক নাবালিকার দেহ। এক্ষেত্রেও ধর্ষণ করে খুন করা হয়েছে বলে জানা যায়। এইভাবেই 2016, 2017, 2018 পেরিয়ে আজ 2024 প্রতিবার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাকে ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, দুষ্ট ছেলেদের কাণ্ড কিংবা প্রেমের সম্পর্ক ছিল এমন নানাবিধ বিশেষণে বিশেষিত করেছেন এবং বেশিরভাগ সময় ধামাচাপা দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজ প্রতিদিন একটা করে ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে। অসংখ্য ঘটনা চাপা পড়ে যায়। যারা এই কাজে নজরদারি করে সরকারকে সচেতন করতে পারতেন, সেই মানবাধিকার কমিশন, নারী শিশু কমিশনগুলোর মাথায় পছন্দের টলিপাড়ার লোকজনকে বসিয়ে রেখেছেন, যাদের না আছে সামাজিক সুরক্ষা, সেই বিষয়ক পাঠ, আর না আছে আইন জানা। ফলে যা হওয়ার সেটাই হচ্ছে। 2011 সালে এ রাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত 29,133টি মামলা দায়ের হয়েছিল। 2012 সালে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 30,942টি। সংখ্যাটা বাড়ছে দেখে মোটেই হজম হয়নি মুখ্যমন্ত্রীর। এনসিআরবিকে শটান রিপোর্ট পাঠাতেই বারণ করে দেন তিনি। বলেন, নারী নির্যাতন রুখতে তার পুলিশই নাকি যথেষ্ট। সেটা যদিও আজকে নারী নির্যাতনের কলঙ্ক গায়ে মেখে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মুখ্যমন্ত্রী তো জোর দিয়ে বলেছিলেন ক্রাইম ইন বেঙ্গল তুলে ধরবেন, সরকার নিজেই অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নেবেন। কোথায় সেসব? দিনের আলো কেন দেখলো না সেই প্রস্তাব? কখনো 65 বছরের বৃদ্ধা, তো কখনো 7-8 বছরের কিশোরী, কখনো শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে থাকা সরকারি হাসপাতালের অন ডিউটি চিকিৎসক তরুণী, তো কখনো শান্তিনিকেতনের আদিবাসী তরুণী। প্রত্যেকে মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে বর্বরতার শিকার। সমস্যার সমাধান করার বদলে তিনি একসময় তো ধর্ষিতাদের রেড কার্ড বানিয়ে দিয়েছিলেন। 18 বছরের বেশি হলে এত টাকা, মানে 30,000, আর কম হলে 40,000। সম্প্রতি আরজি করের মুখ বন্ধ করতে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কখনো বলছেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, কখনো মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল বলে উড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, লাভ অ্যাফেয়ার থাকলে কি ধর্ষণের মতন মারাত্মক অপরাধকে লঘু অপরাধ বলা যায়? ধর্ষণ তো ধর্ষণই, এবং সেটা অপরাধ, সুতরাং তার বিচার হওয়া প্রয়োজন। তাহলে সেই বিষয়ে এত গড়িমসি কেন? কেন অপরাধীদের আগলে রাখার চেষ্টা? যতবার ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা, ততবার অপরাধীদের আগলে রেখেছেন মুখ্যমন্ত্রী। এনসিআরবির রিপোর্ট জানাচ্ছে এই রাজ্যে সবচেয়ে কম শাস্তি পায় অপরাধীরা। তাহলে কি এমন সিদ্ধান্ত টানা যায় সেই কারণেই এই রাজ্যে বেপরোয়া ধর্ষকরা? আর কতবার অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে? আর কতবার আড়াল করা হবে অপরাধীদের? আর কতবার এই শাসকের রাজত্বে নারকীয় অত্যাচারের মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে? কি বলবে শাসক দল? কি বলবেন শাসক? আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ক্ষোভ দানা বেঁধেছে রাজ্যে। রাত দখল, পথ দখলের পর এবার চেয়ার দখলের আন্দোলনে পরিণত হয়েছে। শিয়রের সমন দেখছেন মমতা। ধর্ষণ দানবের ছায়া ডাক্তারদের আন্দোলনে সরবে কিনা সেটাই এখন দেখার। তবে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে যাই। গত 40 দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার অনেকগুলোর সঙ্গে জড়িত রাজ্যের শাসক দলের নেতাকর্মী এবং আত্মীয়রা,
এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই ঘটনাগুলিকে চাপা দিতে তৎপর হতে দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। কি করবেন বাংলার মানুষ? একজন মহিলা শাসকের শাসনে রাজ্যের একজন মহিলাও কি নিরাপদ? প্রশ্ন তুলবেন না? নিরাপত্তা তুমি কোথায়? এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।